হল, আপনি চুপ করে আছেন কেন? জ্যোতি আপনাকে কিছু জিজ্ঞেস করেছে। কবির, জ্যোতিকে এসব কথার মধ্যে ঢুকতে বারণ কর। এটা আমাদের নিজেদের ব্যাপার। দাদা, যখন আমরা এক পরিবারে থাকি তখন এটা আমাদের পরিবারের ব্যাপার। আমি তো একদম বুঝতে পারছি না এত ছোট একটা ব্যাপার নিয়ে আপনি এত রেগে যাচ্ছেন কেন? প্রত্যেকটা মেয়ের অধিকার তাদের বাপের বাড়ি যাওয়া। মানছি যে বিয়ের পর প্রতিটা মেয়ের শ্বশুর বাড়ি নিজের বাড়ি হয়, কিন্তু যে বাড়িতে ও এত বছর ধরে থেকেছে, বড় হয়েছে, সেই সম্পর্কগুলোকে, সেই বাড়িটাকে কি করে ছেড়ে দেওয়া যায়? কি করে ভোলা যায় সেই সব কিছু? আমি ঠিক বলছি তো বাবা? বাবা সর্বদা ধর্মের পথে চলেছে, আর তুমি দেখবে আজকেও বাবার সিদ্ধান্ত ন্যায়ের পক্ষেই হবে। আমি তো এখনো বুঝতেই পারছি না যে কি এমন ব্যাপার থাকতে পারে যার জন্য দাদা আশা দিদিকে তার ভাইয়ের সঙ্গে দেখা করতে দিচ্ছেন না। এরকম কোনো ব্যাপার নয় মা, হয়তো স্বামী স্ত্রীর মধ্যে কোনো অবনিবনা হয়েছে, যেটা সব বাড়িতেই হয়। সেই জন্যই হয়তো আমার বড় ছেলে একটু জেদ ধরে আছে। কিন্তু আমার মনে হচ্ছে ছোট বৌমা ঠিক কথাই বলছে। বড় বৌমার তার বাপের বাড়িতে যাওয়া উচিত। দেখলে জ্যোতি, আমি তোমায় বলেছিলাম না, বাবার সিদ্ধান্ত সবসময় ন্যায়ের পক্ষেই থাকে। বৌদি চলো। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি বড় বৌমাকে কোথায় নিয়ে যাও? বড় বৌমাকে তার বাপের বাড়িতে ছাড়বার জন্য সুমের সিং যাবে। এটা তো সত্যি খুব ভালো কথা। উনি আবার আশা দিদিকে নিজের সাথে নিয়ে গেলে হতে পারে দিদির ওপর অনেক অত্যাচার করবেন, কিন্তু জ্যোতি যখন আছে চিন্তার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও না, এভাবে কি দেখছো তুমি? হ্যাঁ, এগিয়ে যাও তুমি তোমার লক্ষ্যের দিকে, যেটা নিয়তি তোমার জন্য ঠিক করেছে। এবার আপনি খুশি তো? বুঝতে পারলে, দুঃসময় কেটে গেছে, এবার খেলা শুরু হয়ে গেছে। এখন কবির আর জ্যোতির চোখে আমার জায়গাটা এত উঁচুতে উঠে গেছে যে তুমি যদি এখন জ্যোতির গলাও কেটে দাও, তাহলে কবির আমাকে সন্দেহ করবে না। আরে হাসো, তুমি একটু হাসো আর শান দিতে থাকো তোমার মগজের তলোয়ারে। বলির সময় খুব কাছে চলে এসেছে। জানি না কেন আমার মনে হচ্ছে যে সুমের দাদা আশা দিদিকে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করেন। না, এরকম তো না মনে হয়। আমার এমনটা মনে হয় যে দুজনেই একটু আলাদা। একজন খুব রাগী, আর আশা বৌদি যে খুব কম কথা বলে। আর কম কথা বলার পেছনের আসল কারণটা হলো ভয়। তোমার সেটা মনে হয় না? ইউনো, এই ঘরে ছেলেরা তাদের ক্ষমতা দেখানোর জন্য এরকম কিছু নিয়ম বানিয়েছে। শুধু এর জন্যই আমি ঘরে থাকতে চাইতাম না, কিন্তু এখন আমার পরিবর্তন চোখে পড়ছে, শুধু তোমার জন্য।
আর ইনফ্যাক্ট আজকের আগে আমি বাবা বা কাকিমাকে কখনো ওনাদের কোনো বৌমার কোনো কথা মানতে আজ অব্দি শুনিনি। কেন? মনে হয় কেউ ভালো করে বোঝায়নি ওনাদের। বাবা মনের দিক থেকে খুব নরম, যদি কথা ঠিক করে বোঝানো যায় তাহলে উনি বুঝতে পারেন। এটাই হলো সম্পর্কের রাজনীতি, বুঝতে পারলে? যেরকম বৈভবের সঙ্গে ওদের মিলন আমরা করিয়েছি, ঠিক সেই রকম বৈভবের সঙ্গেই ওদের অন্তিম যাত্রার আয়োজন করো। আমার কিন্তু মনে হচ্ছে যে সুমীর আর আশার সম্পর্কের উপর জ্যোতি সন্দেহ করছে। যদি জ্যোতি বেশি খোঁজ খবর করে তাহলে এইবারই রহস্য সব ফাঁস হয়ে যাবে। ওই গাড়িতে আমার স্ত্রী আশা বসে রয়েছে। এই নাও চাবি, আর বাকি তুমি জানো কি করতে হবে। যেন মনে থাকে, যেন কোনো চিৎকার চেঁচামেচি না হয়। যদি কেউ ঘুণাক্ষরেও জানতে পারে না, তাহলে তুমি কিন্তু শেষ। ঠিক আছে। চলো এবার তুমিও শুয়ে পড়ো, কাল তোমাকেও রাখির জন্য তো যেতে হবে। রাখি উৎসবে এবার রিমাও তো এসেছে। গিয়েছিলাম ওর রুমে, শুয়েছিল, মন চাইলো না ওকে জাগাতে। চলো তাহলে। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो नः प्रचोदयात्। দাদা, বৌদি, তাহলে এই সংস্কার তোমার ঠাকুমার থেকে পাওয়া, যার কথা তুমি সবসময় বলো। হ্যাঁ, এমনি তো ঠাকুমা আমাদের দুজনেরই খুব ফেভারিট, কিন্তু আদর ওই সব থেকে বেশি পায়। বললেই হলো, ওনার মুখে তো সবসময় তোমার নামই থাকতো। আচ্ছা শোন, রাখি কোথায়? আমাকে তোর বৌদিকেও ছাড়তে যেতে হবে, তাড়াতাড়ি কর। আমি এক্ষুনি সবকিছু গুছিয়ে আনছি, আমি গিফটের জন্য অপেক্ষা করছি। আর রঘুবীর দাদাকেও বলে দিও, ঠিক আছে? আরে চলো। রিমা মা, একটু তাড়াতাড়ি করো, আমার রঘুবীরের সঙ্গে একটু যেতে হবে। এক মিনিট রিমা, এইভাবে রাখি পড়াতে নেই। কবির, আগে তুমি তোমার মাথাটা ঢাকো। দাদা আপনিও ঢাকুন, আর ঠাকুরপো তুমিও। আগে দাদার কপালে তিলক কাটতে হয়। এটা বোনের স্নেহ, যে সবসময় চায় দাদাদের মাথা যেন উঁচু থাকে আর সব কর্মে যেন তারা সফল হয়। এরপর আরতি করতে হবে, তারপর রাখি পরাবে, তারপর সবাইকে মিষ্টি খাইয়ে গিফট চাইবে।
আর এই গিফটটা কিন্তু শুধু গিফট নয়, এটা তোমার দাদার দেওয়া প্রতিশ্রুতি যে সব সময় তারা বোনকে রক্ষা করবে আর সব রকম আনন্দ দেবে। নিয়ম অনুযায়ী রাখি সবার আগে বড় দাদার হাতে পরাতে হয়, কিন্তু সুমের দাদা তো নেই, তাই আরে হাঁ করে কি তাকিয়ে আছো? আমি তো মাঝরাতেই চলে এসেছিলাম। ওই আমার কোমর ব্যথা করছিল, তাই গাড়ি আর চালাতে পারছিলাম না। আশাকে ড্রাইভারের সঙ্গে পাঠিয়ে দিয়েছি। ভালো করেছো তুমি, সঠিক সময় চলে এসছো। চলে এসো, রাখি পরে নাও। রিমা আমার ঘরে পরে এসে বেঁধে দিয়ে যাবে। জ্যোতি বলছিল যে রাখি সব থেকে আগে বড় দাদাকে পরা উচিত। তুমি ছিলে না তো ঠিক আছে, কিন্তু যখন তুমি এসছো তাহলে আসো না, রাখিটা পরে নাও। হ্যাঁ, তুমি যখন এসেই পড়েছো আর জ্যোতি বৌমা বলছে, তাহলে বসে পড়ো না। দাদা, রিমা আপনার ছোট বোন, এত ভালোবেসে রাখি পরালো, ওকে একটু আশীর্বাদ করে যাবেন না? দিয়ে দিলাম তো আশীর্বাদ, টাকা দিয়ে দিয়েছি। ঈশ্বরের আশীর্বাদে এ বাড়িতে অর্থের কোনো অভাব নেই। ওর যদি কোনো কিছুর প্রয়োজন হয়ে থাকে সেটা হলো আপনার আশীর্বাদের। এবার তুমি আমাকে শেখাবে যে এই বাড়িতে কি করতে হবে আর কি নয়। সমীর দাদা, তুমি ছোট ছোট কথায় এত রেগে যাও কেন, আর বিশেষ করে এইরম দিনে? আর জ্যোতি তো খারাপ কিছু বলেনি, তাই না? তুই একটু চুপ করে থাক। স্ত্রীর কথা শুনতে হলে ঘর বন্ধ করে শুনবি যা, আমাকে উপদেশ দিতে আসবি না। দাদা, যদি আমার কোনো কথাই আপনার খারাপ লেগে থাকে তাহলে আমি ক্ষমা চাইছি আপনার কাছে, কিন্তু যতক্ষণ না আপনি ওকে আশীর্বাদ করবেন, ওর আজকের দিনটা তো সম্পূর্ণ হবে না, তাই না? বাবা সুমের, রাখির এই শুভ মুহূর্তে এই রাগ তোমার ভালো দেখাচ্ছে না। প্রণাম করো। আর টাকা এভাবে ফেলে দিতে নেই, ভালোবেসে ওর আঁচলে দিয়ে দিন না। আজ আমি সারাদিন তোর সাথে কাটাতাম, একসঙ্গে শপিং করতাম, কিন্তু তোর বৌদিকে আমি কথা দিয়ে ফেলেছি। একদম না, আজকের দিনটা শুধুমাত্র তোমার বোনের, আর এই দিনটা একজন বোনের থেকে বৌদি কাটতে পারে না। হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না, আমি বানওয়ারি কাকার সঙ্গে চলে যাব। এই খিদেটাও খুব খারাপ জিনিস। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো ঠাকুমা। বিয়ে হয়ে গেছে, তারপর নিজের ভাইকেই ভুলে গেছে। আরে ও বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, এক্ষুনি ফোন এসেছিল। আরে কখন করেছিল ফোন? দেখ দীপু, এখন ও শুধু তোর দিদি নয়, কারোর স্ত্রী, কারোর বাড়ির বউও অনেক দায়িত্ব আছে ওর মাথার ওপরে। হ্যাঁ হ্যাঁ মা, সব দায়িত্ব পালন করার পরই আমার কথা মনে পড়বে ওর। আরে আমাদের সুষমাকে দেখো, ওরও তো হাজবেন্ড আছে, ও সবার আগে এসেছে এখানে। ঠিক বলেছে।
মনে হচ্ছে দিদি চলে এসেছে। চলো চলো চলো। নমস্কার। নমস্কার নমস্কার। মা, আমি তো তোমায় আগেই বলেছিলাম মেয়র সাহেবের কিছু কাজ আছে, কাজটা সেরে তোমাকে নিয়ে ফিরবো আমি। থ্যাংক ইউ বানওয়ারি কাকা। দেখো মা, একই বিকেল 4টের সময় এসেছে আর তারপর ফিরে যাওয়ার কথা বলছে। তুমি দেখো মা, আমি এত দূর থেকে এসেছি ওকে রাখি পড়াতে আর ও আমার নামে কমপ্লেন করছে। দেখলে মা, দিদিগিরি ফলাচ্ছে আমার উপর। আগে তো উপোস করে আমার হাতে রাখি পড়াতো। আরে জানিস, সকাল থেকেও কিচ্ছু না খেয়ে বসে আছে। তো মা, আমি কি খাবার খেয়ে এসেছি নাকি? এই শোন, আমিও উপোস করেই আছি, তুমিও বলে দাও ওকে। আমি তো উপোস করিনি। হে ভগবান, আমি তো খেয়ে নিয়েছি। কোনো ব্যাপার না, তুই তো ছোট, তোর জন্য সব মাপ। কিন্তু আমি তো আমার ভাইয়ের সঙ্গেই খাবো। এই দেখো, এতক্ষণ ধরে পটর পটর করছিলিস আর এখন চোখে জল এসে গেল। যা সুষমা, চটপট থালাটা নিয়ে আয়। থ্যাংক ইউ। আরে দিদি বল দীপু, তোর কি লাগবে? বলবো দিদি, আজ ফিরে যাস না তুই, এখানেই থেকে যা না আজকে। হ্যাঁ হ্যাঁ দিদি প্লিজ। থাকার ইচ্ছে তো আমারও আছে, কিন্তু তোদের জামাইবাবু। আরে দিদি, জামাইবাবুর কথা ছাড়ো তো, আমি আছি তো। শালির হুকুম তো মানতেই হবে। আমি ফোন করছি। বলুন সুষমা ম্যাডাম। এলে না কেন? আমার কথা মনে পড়ে না তাই না? আরে না, কোথায়? আমি ভুলতেই পারি না। আমার সাথে দেখা না করার ক্ষতিপূরণ দিতে হবে। আচ্ছা আচ্ছা, বলো কি করতে হবে? একদিনের জন্য তুমি দিদিকে পাবে না, আমাদের কাছে থাকবে। আরে না না, এটা খুব দামি ক্ষতিপূরণ। না, এমনি তো আমার কোনো আপত্তি নেই, তুমি শুধু দিদিকে জিজ্ঞেস করো ও থাকতে পারবে কিনা। এত বছর ধরে তো আছে। সুষমা, কথাটা এটা হলো যে আমাদের দুজনের অভ্যেস কিছুটা পাল্টে গেছে। আচ্ছা এক সেকেন্ড। কাকিমা, তোমার সেই রাগী শাশুড়ি। জ্যোতি ওর বাপের বাড়িতে একদিন থাকতে চায়। এক সেকেন্ড সুষমা, জ্যোতিকে ফোন দাও না, ওকে বলো কাকিমা ওর সাথে কথা বলবে। হ্যালো কাকিমা, আসলে আমি বলছিলাম যে হ্যাঁ, কবির বলছিল যে তুমি আরো একদিন থাকতে চাও। কিন্তু যদি আপনি অনুমতি দেন তবে। ঠিক আছে। থ্যাংক ইউ কাকিমা, আমি কাল বানোয়ারি কাকার সঙ্গে চলে আসবো। সেসব তো ঠিক আছে জ্যোতি, কিন্তু আমার কথাটা তো শোনো। আমাকে বলার তো কোনো সুযোগই দিচ্ছ না। আসলে রিমা এসেছে, আশাও তো বাড়িতে নেই। তুমি এত কেন জেদ করছো জ্যোতি? ঠিক আছে, যখন তুমি ওখানেই থাকবে ভেবেছো, তাহলে আমাকে জিজ্ঞেস করার কি দরকার ছিল? কি হলো কাকিমা? জ্যোতি কি কথায় জেদ করছে? আমি তো এইটুকুই বললাম যে রিমা এসেছে, আশাও নেই, ছোট বৌমা কিছু সামলাতে পারে না। কারো তো থাকার দরকার ছিল দেখাশোনার জন্য, কিন্তু ঠিক আছে ছাড়, আমি কিছু বলতে চাই না। না না প্লিজ, তুমি আমাকে পুরো কথাটা বলো। যখন ও নিজেই ওখানে থাকবে বলে ভেবেছে, তখন আমাকে জিজ্ঞেস করে আমাকে অপমানিত করার কি প্রয়োজন ছিল? अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।